প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়েস পয়েন্ট একাডেমিতে। আশা করি সবাই ভালো আছো। আমরা আলোচনা করছিলাম নবম শ্রেণীর বাংলার ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ অলিখিত উপাখ্যান গল্পটি নিয়ে। তার উপর ভিত্তি করে আজকে 170 নম্বর পৃষ্ঠায় অলিখিত উপাখ্যানের যে 4টি প্রশ্ন রয়েছে তার উত্তর কেমন হবে আসো তা দেখে নিব। গল্পটি নিশ্চয়ই তোমরা পড়েছো, তাহলে উত্তরগুলো দিতে তোমাদের জন্য খুবই সুবিধা হবে। আসো আমরা উত্তরগুলো জেনে নিই। প্রথম প্রশ্ন ছিল, অলিখিত উপাখ্যান গল্পটি কোন সময়ে কোন প্রেক্ষাপটে লেখা? আচ্ছা, 1757 সালে বাংলার ভাগ্যকাশে দেখা দেয় কঠিন দুর্যোগের ঘনঘটা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজয়ের মধ্য দিয়ে অস্তমিত হয় বাংলার স্বাধীনতা সূর্য। তখন থেকে উপনিবেশবাদী শাসক গোষ্ঠী এদেশ দখল করে নেয়। এভাবে ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়। 1947 সাল পর্যন্ত 190 বছর এদেশে ব্রিটিশ শাসন চলে। গল্পটি এ সময়ের প্রেক্ষাপটে লেখা। অলিখিত উপাখ্যান গল্পটি উপনিবেশবাদীদের সম্পদ লুণ্ঠন, বৃক্ষ নিধন, প্রাকৃতিক পরিবেশ ধ্বংস ও এই দেশবাসীর উপর অমানবিক শোষণ নির্যাতনের প্রেক্ষাপট নিয়ে লেখা হয়েছে। তারা কিভাবে এদেশের প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন করেছে, তাদের হাতে কিভাবে দেশের মানুষ অমানবিক শোষণ নির্যাতনের শিকার হয়েছে, এই গল্পে তা ফুটে উঠেছে। সুন্দরবনের জীবজন্তুরাও তাদের নিষ্ঠুরতা থেকে রেহাই পায়নি। এই ছিল প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন আসলে জানতে চেয়েছে যে গল্পে উপনিবেশবাদী কারা, তারা কিভাবে স্থানীয় মানুষের উপর অত্যাচার করেছে। অলিখিত উপাখ্যান গল্পের মূল উপনিবেশবাদী চরিত্র হেনরি সাহেব। হেনরির সহায়ক চরিত্রগুলোর মধ্যে মোরেল, ঠিকাদার, মোহন খা ও কালু বাওয়ালি অন্যতম। যারা অন্য দেশ দখল করার মানসিকতা পোষণ করে তারাই উপনিবেশবাদী। এই উপনিবেশবাদী কারা তার উত্তরটা এখানে পেলাম। যেমন হেনরি, এদেশের যারা হেনরির পরিকল্পনা বাস্তবায়নে আন্তরিকভাবে সহায়তা করে তারাও উপনিবেশবাদী চরিত্র। অলিখিত উপাখ্যান গল্পে উপনিবেশবাদী চরিত্র ও স্থানীয় মানুষের উপর তাদের অত্যাচারের চিত্র তুলে ধরা হয়েছে। হেনরি সাহেবের পরিকল্পনায় ঠিকাদার সুন্দরবনের জঙ্গলের গাছ কাটার জন্য মোরেলের কয়েদখানার কয়েদিদের মজুরি হিসেবে নিয়োগ করে। তারা যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য তাদের পায়ে লোহার শিকল পরানো থাকে। কুড়াল দিয়ে গাছ কাটতে কাটতে পিপাসায় বুক শুকিয়ে গেলেও তাদের খাওয়ার পানি দেওয়া হয় না। হিন্টাল বন কাটতে গিয়ে মজুরদের কেউ বাঘের পেটে যায়, কেউ যায় অজগরের পেটে। ক্লান্তিতে বিশ্রাম নিতে গেলে ঠিকাদারদের চাবুকের আঘাতে ক্ষতবিক্ষত হতে হয়। এমনকি মৌচাকের নিচে ধোঁয়া দিয়ে মৌমাছির কামড় খাওয়ার মতো বীভৎস শাস্তি দিতেও তারা দ্বিধা করে না। গল্পে উপনিবেশবাদীরা এভাবে স্থানীয় মানুষের উপর অত্যাচার করেছেন। 3 নাম্বার, বড় বড় গাছ কুড়ালের ক্রমাগত আঘাতে প্রাচীন ডাইনোসরের মতো আর্তনাদ করে লুটিয়ে পড়ছে। আলোচনা করো। এই যে এই লাইনটা আমরা গল্পে পড়েছিলাম, এই লাইনটা আসলে কি বোঝানো হয়েছে তাই এই প্রশ্নে জানতে চেয়েছে। তাহলে দেখো উত্তরটা কিভাবে লিখতে পারো, তোমরা দেখে নাও। রিজিয়া রহমানের অলিখিত উপাখ্যান গল্পে সুন্দরবনের উপনিবেশবাদীদের গাছ কাটার ভয়াবহ চিত্র অঙ্কিত হয়েছে। হেনরি মোরেল হিন্টাল বনের গাছ কাটার জন্য ঠিকাদার নিযুক্ত করেন। ঠিকাদার মোরেলের কয়েদখানা থেকে কয়েদিদের গাছ কাটার জন্য সুন্দরবনে নিয়ে আসেন। তাদের প্রত্যেকের হাতে লোহার তৈরি কুড়াল। তারা যাতে পালাতে না পারে সেই জন্য তাদের পায়ে লোহার শিকল পরানো। বিচিত্র ভয়াল সুন্দরবন, সেখানে বেজে ওঠে উপনিবেশবাদী মানুষের কণ্ঠস্বর। অসংখ্য কুঠারের শব্দ বনের পশুকে সচকিত করে। জঙ্গলে ঝড় তুলে ছুটে পালায় হরিণ ও অন্যান্য পশুর দল। সারা বন কুড়ালের শব্দে মুখর। বিশাল আকৃতির গাছগুলোতে অনবরত মজুরদের কুড়ালের আঘাত পড়ছে। একে একে গাছগুলো বিকট কান্নার শব্দে লুটিয়ে পড়ছে। গল্পকার এর মধ্যে প্রাচীন প্রাগৈতিহাসিক যুগের ডাইনোসরের মর্মান্তিক আর্তনাদের সুর শুনতে পেয়েছেন। হিন্ডার হোগলা আর উলোকের বন নিঃশেষ হচ্ছে, গড়ে উঠবে মনুষ্য বসতি, নষ্ট হবে পরিবেশের ভারসাম্য। এই অবস্থা বোঝাতেই গল্পকার বলেছেন বড় বড় গাছ কুড়ালের ক্রমাগত আঘাতে প্রাচীন ডাইনোসরের মতো আর্তনাদ করে লুটিয়ে পড়ছে। আশা করি তোমরা উত্তরটা বুঝতে পেরেছো। এরপর দেখো 4 নাম্বার প্রশ্ন এবং উত্তর। 4 নাম্বার প্রশ্নটা খুবই সহজ এবং ইন্টারেস্টিং। সেটা হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য কি করা উচিত এবং কি করা উচিত নয়। এটা আসলে তুমি তোমার ভাষায় গুছিয়ে লিখতে পারবে। তারপর তুমি একটা ধারণা পাওয়ার জন্য তোমাকে একটা ধারণা দেওয়ার জন্য আসলে এই প্রশ্নের উত্তরটি এখানে তোমাদেরকে দেওয়া হয়েছে। আসো আমরা দেখে নিই। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বনায়নের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। গাছপালা শুধু নিসর্গ প্রাকৃতিক শোভাই নয়, তা মানুষের জীবনের অপরিহার্য অংশ।
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জীবনে বৃক্ষের ভূমিকা এত অপরিহার্য যে বৃক্ষহীন পৃথিবীতে প্রাণের অস্তিত্ব কল্পনাও করা যায় না। দেশের অর্থনীতিতে যেমন বনাঞ্চলের ভূমিকা আছে, তেমনি আবহাওয়া ও জলবায়ু সহ প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় বনজ সম্পদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রাকৃতিক বিপর্যয় ও নির্বিচারে বৃক্ষ নিধনের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য জনগণের সচেতনতা এবং সম্পৃক্ত করে দেশ ব্যাপক বৃক্ষরোপণ ও বনায়ন করা উচিত। ভারসাম্যমূলক প্রাকৃতিক পরিবেশের জন্য দেশের মোট ভূমির অন্তত 25% বনভূমি থাকা প্রয়োজন। সেক্ষেত্রে সরকার হিসেবে বাংলাদেশের বনভূমির পরিমাণ 17%। ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে এই বনভূমির পরিমাণ কমছে। সুন্দরবনে গাছপালা কেটে বসতি স্থাপনের প্রস্তুতি চলছে, প্রাণীরা শিকারে পরিণত হচ্ছে, গ্রাম ও শহরাঞ্চলে ব্যাপকভাবে নির্বিচারে বৃক্ষ নিধন ঘটনা ঘটছে। পরিবেশ বিজ্ঞানীদের মতে এই লক্ষণ মরুকরণের আশঙ্কাজনক পূর্বাভাস। তাই বনভূমি বৃদ্ধি না করে বৃক্ষ নিধন করা উচিত নয়। এই হচ্ছিল 4 নাম্বার প্রশ্নের উত্তর। তোমরা এর থেকেও সহজ সুন্দর করে আসলে উত্তরটা লিখতে পারো, তোমাদের মতো করে এখানে পয়েন্ট আকারেও লিখতে পারো, সেটাতে তোমাদের মার্কস পেতে আরো ভালো হবে। পরবর্তী ক্লাসে আমরা নতুন বিষয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। তোমাদের প্রশ্ন উত্তরগুলো আশা করি সহজভাবে বুঝাতে পেরেছি। তারপরে কোনো সমস্যা থাকলে তোমরা আমাদেরকে কমেন্টে জানাতে পারো, আমরা চেষ্টা করব তার উত্তর সহজভাবে দেওয়ার জন্য। পরবর্তী ক্লাসে পরবর্তী গল্প নিয়ে আলোচনা হবে, গল্পের উপর ভিত্তি করে যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর নিয়ে আলোচনা হবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ওয়াইস পয়েন্টের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।